সালটা ছিল 2009। পশ্চিমবঙ্গে টিএমসি সরকার আসা শুধুমাত্র একটি সময়ের অপেক্ষা। তিনি সেই সময় রেলমন্ত্রী ছিলেন। রেলমন্ত্রী থাকাকালীন অবস্থায় বাংলায় যেহেতু একটি পরিবর্তনের হাওয়া চলছে, সেই অবস্থায় তিনি তার নিজের ব্যক্তিগত কোনো একটি ফান্ড থেকে পশ্চিমবঙ্গের অনেক গ্রাম পঞ্চায়েতে একটি করে অ্যাম্বুলেন্স দিয়েছিলেন, যাতে স্বাস্থ্য পরিষেবায় একটু উন্নতি হয়, এবং একটি জনকল্যাণমূলক কাজের সূচনা করেছিলেন। এরপর বহু মিটিং মিছিল করার পর 2011 সালে সরকার গঠন করেন। মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে সরকার গঠনের লক্ষ্যে অনেক আগে থেকেই বাংলা সিনেমাকে কাজে লাগিয়েছিলেন। এর মধ্যে বলা যায় বাংলা সিনেমার একটি বিশেষ সিনেমার কথা, যেমন সিনেমাটির নাম হচ্ছে প্রতিবাদ। আপনারা দেখবেন প্রতিবাদ সিনেমায় লাবণী চক্রবর্তী যে অভিনয়টি করেছিলেন, সেটি একদম হুবহু মমতা ব্যানার্জির ডুপ্লিকেট কপি বলা যেতে পারে। এবং রঞ্জিত মল্লিক যে ভূমিকায় অভিনয় করেছিলেন, ওইটি আপনি বলতে পারেন মুকুল রায়ের মতো একজন নেতার কাজ। সিনেমাটির নাম হচ্ছে প্রতিবাদ। ওই প্রতিবাদ সিনেমাটি গ্রাম বাংলায় কিন্তু প্রচুর প্রভাব পড়েছিল। এরপর আরেকটি সিনেমার নাম হচ্ছে, যেটাতে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী। সিনেমাটির নাম হচ্ছে তুফান। এটি গ্রাম বাংলাতে প্রচুর প্রভাব পড়েছিল। এটি সাধারণত সিঙ্গুর আন্দোলনের একটি প্রতিছবি বলতে পারেন। যেভাবে সিঙ্গুর আন্দোলনকে আটকানো হয়েছিল, ঠিক সেইভাবেই এই তুফান সিনেমাতে একটি কারখানা সেইভাবে আটকানো হয়েছিল, এবং এই সিনেমাটিও গ্রাম বাংলাতে প্রচুর প্রভাব পড়ে। সে যাই হোক, সরকার গঠন হলো, এবং পূর্ববর্তী সরকারের বিপুল ঋণের বোঝা থাকা সত্ত্বেও তিনি জনকল্যাণমূলক কাজ বন্ধ করেননি। যেমন সিভিক নিয়োগ, সবুজ সাথী, কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, যুবসাথীর মতো বিভিন্ন প্রকল্প তিনি ঘোষণা করেছিলেন। এইবার এতগুলি প্রকল্পের মধ্যে যুবসাথীটি ঘোষণা করেছিলেন, কিছু ছেলেকে দিয়েছিলেন এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্তকরণের মাধ্যমে। এর কিছুদিন পরে এমপ্লয়মেন্ট ব্যাংকটি তিনি তুলে দেন এবং যুবসাথীর টাকা দেওয়া বন্ধ করেন। ওই সময় সেন্ট্রাল কংগ্রেসের সরকার থাকা সুবাদে পশ্চিমবঙ্গে বিপুল অর্থ প্রদান করা হতো। সেইগুলোর মধ্যে হলো প্রধান গ্রামে 100 দিনের কাজ। এই 100 দিনের কাজটি চালু ছিল বলে যুবসাথীর টাকা বন্ধ বা এমপ্লয়মেন্ট ব্যাংক তুলে দেওয়ায় ততটা প্রভাব কিন্তু পড়েনি রাজ্যে। ওনার সরকারের প্রথম বিপর্যয় ঘটতে শুরু করলো পার্ক স্ট্রিট গণধর্ষণ মামলা। এই ঘটনার যিনি তদন্ত অফিসার ছিলেন, তার নাম হচ্ছে দময়ন্তী সেন। তিনি খুব সাহসী মহিলা অফিসার ছিলেন, এবং তিনি বলেছিলেন এটি একটি ধর্ষণের মামলা। এই ধর্ষণের অভিযুক্তরা ছিলেন মুসলিম ধর্মের, আর তার জন্য তিনি ঘটনাটি চাপা দেওয়ার চেষ্টা করেন এবং একটি তুষ্টিকরণের রাজনীতি শুরু করেন। এই তুষ্টিকরণের রাজনীতির কারণ থেকেই এক শ্রেণীর মানুষ প্রচুর সাহস অর্জন করে এবং তৃণমূল কংগ্রেস পার্টিকে অনেক ভালোবাসতে লাগলেন। তারা ভাবলেন যে এই সরকারকে কোনোদিন তাড়ানো যাবে না। এরপর হলো 2013 সালের পঞ্চায়েত নির্বাচন। এই তুষ্টিকরণের আর ভালোবাসার থেকে বিপুল অর্থ যাতে হাতছাড়া না হয়, সেই জন্য পঞ্চায়েত নির্বাচনে কোনো বিরোধী দলের নেতাকে ভোটে দাঁড়াতে দেওয়া হয়নি।
জোর করে তাদের দলে ঢোকানো, প্রার্থীপদ তুলে নেওয়া, ভয় দেখানো, পুলিশ দিয়ে মামলা করা এবং আরও বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে থাকে। এর মধ্যে একটি উল্লেখযোগ্য ঘটনা হলো বীরভূম ডিস্ট্রিক্টের সাগর ঘোষ হত্যা মামলা 2013 সালে পঞ্চায়েত নির্বাচনে। এই ঘটনাটি কিন্তু সারা পশ্চিমবাংলাকে নাড়িয়ে দিয়েছিল। এর ঠিক 1 বছর পরেই কলকাতা কর্পোরেশন নিয়োগে ইকবাল হোসেন নামক এক ভদ্রলোক এক পুলিশ অফিসারকে, যা কোনো রকম ঝামেলার সৃষ্টি হয়েছিল, ওখানে গুলি ফায়ার করেছিল এবং পুলিশ অফিসারের পেটে গিয়ে গুলিটা লাগে। তখন কলকাতা পুলিশ কমিশনার ছিলেন RK পচানন্দা স্যার। কলকাতা পুলিশের নিচুতলায় কর্মীরা ওই ঘটনাটিকে একটি মামলা রুজু করার জন্য আবেদন করেন। RK পচানন্দা স্যার কিন্তু রাজি হয়েছিলেন না মামলা নথিভুক্ত করার জন্যে। ওই সময় মমতা ব্যানার্জি সরকার যেহেতু ঘটনাটি ইকবাল হোসেন নামটি একটি মুসলিম সম্প্রদায় বলে ঘটনাটিকে আবার উনি চাপা দেওয়ার চেষ্টা করেন এবং RK পচানন্দা স্যারকে কলকাতা পুলিশ কমিশনার পদ থেকে পদত্যাগ করতে হয় এবং উনি কলকাতা ছেড়ে অন্য রাজ্যে পাড়ি দেন। এইসব ঘটনাগুলো যতই ঘটেছে টিভির পর্দায় কিন্তু সমস্ত ঘটনায় দেখানো হয়েছে এবং পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে একটু একটু করে হলেও ভয়ভীতির সৃষ্টি আরম্ভ হয়েছিল। এর কিছুদিন পরেই কামদুনি ঘটনা ঘটে, সেখানেও একই অবস্থা। ওইটাকেও ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু ওখানে অনেক প্রতিবাদী মহিলা ছিলেন, সেই জন্য খুব সহজে ওই জিনিসটাকে ধামাচাপা দেওয়া যায়নি। চেষ্টা অনেক হয়েছিল কিন্তু যায়নি। ওখানে অনেক মহিলারা প্রতিবাদ করেছিলেন। এই প্রতিবাদের সূচনাটা কিন্তু ঠিক ওই কামদুনি থেকেই শুরু হয়েছিল। এদিকে গোটা পশ্চিমবঙ্গের মানুষ তখন ভয়ে খুব ততষ্ট, কেউ কোনো মুখ খুলতে চাইছিলেন না কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে, কিন্তু ভিতরে ভিতরে ওদের একটি ভয়ঙ্কর রাগ হচ্ছিল যে এইভাবে একের পর এক চলতে থাকা ঘটনা কেন কোনো বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে না সরকার। এর প্রেক্ষিতে মানুষের তো কিছু করার ছিল না, সাধারণ মানুষের প্রতিবাদ করতে গেলে এদিকে পার্টির নেতার কাছে হ্যারাসমেন্ট হতে হচ্ছে, ওইদিকে থানা পুলিশের কাছে হ্যারাসমেন্ট হতে হচ্ছে, তাহলে মানুষ করবে কি? মানুষ একদম চুপচাপ সাইলেন্ট পিরিয়ডে চলে গিয়েছিলেন। এরপরে হঠাৎ করে 2014 সালে যখন সেন্ট্রালে বিজেপি সরকার আসে, সেই সময় আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু 2টো সিট পেয়েছিল, একটা আসানসোলের বাবুল সুপ্রিয় এবং একটা দার্জিলিংয়ে SS আলুওয়ালিয়া। পশ্চিমবঙ্গের মানুষ কিছুটা হলেও স্বস্তি অনুভব করেছিলেন, যেহেতু সেন্ট্রালে কংগ্রেস থাকার সুবাদে এরা অনেকটা আক্রমণাত্মক মনোভাব নিয়ে এসব কাজকর্মগুলো করার চেষ্টা করতেন। কিন্তু সেন্ট্রালে যেহেতু সরকার পরিবর্তন হয়েছিল, পশ্চিমবঙ্গের জনগণ ভেবেছিলেন হয়তো এবার কিছুটা ওনাদের অত্যাচার থেকে রেহাই পাওয়া যাবে, কিন্তু ততটা হয়নি। যতটুকু আশা করেছিলেন ততটুকু হয়নি। এরপরে এরকম ধরনের ঘটনা চলতে থাকে, হুমকি আসতে থাকে। আপনি কোনো কাজ করতে গেলে সেই কাজটা আপনি সফলভাবে করতে পারবেন না, বিভিন্ন জায়গায় আপনাকে টাকা দিতে হবে তবে সেই কাজটি সম্পূর্ণ হবে। এই ধরনের ঘটনা ঘটতে ঘটতে মানুষের মনে একটা প্রবল ক্ষোভের সৃষ্টি হয়। তো আজকের গল্পটি এই পর্যন্তই আমি করলাম। আবার আসছি আগামীকাল। এই গল্পটি যদি আপনাদেরকে ভালো লেগেছে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।